আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশকে নিয়ে কি বলবো আর, এখনও আমি আশাবাদী যে দেশের ভালো কিছু হতে পারে বা হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে একজন এমপি সাহেব, ওনার বিরুদ্ধে মার্ডার কেসের আসামি উনি, এরকম একটা পত্রিকার মধ্যে নিউজ দেখতে পেলাম। দ্বিতীয়ত, ওনাকে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওনাকে যেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একটা প্রেস ব্রিফিংয়ে বলছে যে যারা চাঁদাবাজি করে, যদি এটা সমঝোতার ভিত্তিতে হয় তাহলে সেটা চাঁদাবাজি নয়, আর যদি সেটা জোর করে নেওয়া হয় তাহলে সেটা চাঁদাবাজি। তাহলে সমঝোতা বলতে আমরা কি বুঝি? মানুষ যখন একটা গাড়ি চালায় তখন সে ভ্যাট, ট্যাক্স সরকারকে সব কিছু দেয়, এবং তারা যদি একটা জায়গার মধ্যে পরিচালনা করার জন্য, একটা রুলস মেনটেন করার জন্য সেখানে মানুষ রাখে, তখন তারা সেখানেও টাকা প্রদান করে যেন তাদেরকে মেনটেনেন্স করে গাড়িগুলোকে। তো সমঝোতা বলতে আমরা কি বুঝি বলেন? এই যে সমঝোতার ভাষাটা ইউজ করা হয়েছে, এখন পর্যন্ত আমি ফেসবুকে এত 36 জুলাইয়ের পর ফেসবুকে এ পর্যন্ত একটা দেখলাম না যে সমঝোতা। যাদেরকে দেখতেছি চাঁদাবাজি করতে যা দিতেছে না টাকা, গাড়ি গ্লাস ভাঙতেছে, আয়না ভাঙতেছে, মানুষের উপরে হাত তুলতেছে, নানান ধরনের ভিডিও দেখছি বা এখনও চলমান। তো অতএব আমি তো সমঝোতার ভিত্তিতে কোনো কিছু দেখতেছি না, যা দেখতেছি সম্পূর্ণটা চাঁদাবাজি। আর এই চাঁদাবাজদের কারণে আমাদের গ্রামে যদি একটা টমেটোর কেজি হয় 20 টাকা 30 টাকা, যদি আলুর কেজি হয় 15 টাকা 20 টাকা, এটা শহরে যাইতে যাইতে এটার দাম হয় 50 থেকে 60 টাকা। কেন হয়? এই চাঁদাবাজদের কারণে। এই চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। আমি যদি কোম্পানিগঞ্জটাকে ধরি, কোম্পানিগঞ্জও আমাদের গ্রামে বড় ট্রাক আসলে সেটা থেকে টাকা নেওয়া হয় 100 150 এরকম টাকা নেওয়া হয়, আমি আগে দেখছি। তো এখন কোম্পানিগঞ্জে আসলে, ঢুকলে কোম্পানিগঞ্জ স্টেশনে 100, আবার দেবিদ্বার আসলে 100, আবার ওইখানে কংসনগর আসলে 100, এরকমভাবে যদি দিতে হয়, ওনার 100 করে দিতে হয়। ওনার যদি 10টা টাকা দিতে হয় তাহলে 1000, 5টা টাকা দিতে হলে 500। তো 500 টাকা 1000 টাকা যাচ্ছে কোথা থেকে? এগুলা জনগণের পকেট থেকে যাচ্ছে, এবং কি তারা জনগণের কাছে যায় এটা 20 টাকার মালটা 50 টাকা 60 টাকা বিক্রি করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। তাহলে এটাকে আমরা সমঝোতা ভাবতে পারি? এটা টাকাটা যে আমাদের পকেট থেকে ছিনাই নিচ্ছে, এটাকে আমরা বিরোধিতা করব না? আমরা কি চাঁদাবাজিকে প্রশ্রয় দিব? এটা হচ্ছে একটা পয়েন্ট, উনি একটা কথা বলছে। আর দ্বিতীয় পয়েন্ট, তারপর একজন ভূমিমন্ত্রী, তিনি বলতেছেন যে বাংলাদেশের মাতৃভাষা হচ্ছে বাংলা, যদি ইনকিলাব জিন্দাবাদ বলা হয় তাহলে নাকি এটা বাংলা ভাষার মধ্যে একটা খুব মানে উনি বুঝাতে চাইছে যে ইনকিলাব বলাটা বাংলা ভাষায় বাংলাদেশে থাকতে এটা ঠিক না। বাংলা ভাষা বাংলাদেশে থাকতে হলে বাংলা ভাষা বলতে হবে, উনি এরকমভাবে এটা বুঝাইছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই ভাষা আন্দোলনটা কেন হয়েছিল? তারা আমাদের উর্দু ভাষা চাপাই দিতে চাইছিল, সেজন্যই তো হয়েছিল, নয়তো তার হওয়ার কথা ছিল না। ভাষা আন্দোলন হওয়ার কারণই হচ্ছে তারা আমাদের উপরে ভাষা চাপাই দিতে চাচ্ছে, সেজন্যই ভাষা আন্দোলন হয়। তো তিনি বলতেছে ইনকিলাব জিন্দাবাদ বলাটা এগুলা নাকি পাকিস্তান বা উর্দু ভাষা এগুলা বাংলাদেশে বলাটা ঠিক না। বাংলাদেশের ভাষার যেই 21 ফেব্রুয়ারি, তো এই ভাষা দিব ইয়ার মধ্যে এগুলা ঠিক না, এবং কি বাংলাদেশের মধ্যে একটা সুন্দর ইয়া চায়। তো এমপি, তারপর হচ্ছে আর বিভিন্ন বাংলাদেশের 90% মানুষই পুরোপুরি বাংলা ভাষা বলে না, ইংলিশ, উর্দু, আরবি, বাংলা সব মিশ্রিত। তাহলে তিনি কি হিসেবে এই কথাটা বললো? কেন বললো? ওনার নলেজ কি, নলেজ দিয়ে উনি এই কথাগুলো বললো? উনি যে এমপি হয়েছে, ওনার কি কেউ এমপি না বললে কি বাংলাতে বলে ওনাকে? এমপি তো ইংলিশ, ইংলিশ একটা ওয়ার্ড। তাহলে এ হচ্ছে দুইটা। তারপর এই কালকে দেখলাম যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, তিনি অত্যন্ত সৎ এবং যোগ্যবান একজন ব্যক্তি বলে আমি মনে করি। কেন মনে করি? তিনি বিগত সময়ে এই ট্রাইব্যুনালের মধ্যে সবচেয়ে বেশি অবদান বিচার প্রক্রিয়ার মধ্যে ওনার। উনি একটা বক্তব্য দিয়েছিল যে ওনাকে যদি পুরা
এত পরিমাণে টাকা দেওয়া হয়, মানে এমনভাবে বুঝাইছে এত পরিমাণে টাকাও দেওয়া হয় যে ওনাকে কেনার জন্য, যে দুনিয়ার আর কারোর এত টাকা না দেওয়া হয়, তবুও উনি কারোর দালালি করবে না, কোনো অন্যায় করবে না, কোনো কারোর কাছে বিক্রি হবে না। উনি একবার স্ট্রেট ফরওয়ার্ড বলে দিছে। তো ওই রকম একটা ব্যক্তিকে কী করা হলো, চেঞ্জ করে দেওয়া হলো। তার মানে কি বুঝলাম, যে ক্ষমতা যার, দেশের চাবিকাঠি সব তার হাতেই। যাই হোক, আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমান আমাদের সরকার আমাদের জুলাই সনদকে স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দিলেও, সিগনেচার সব কিছু করার পরেও তারা সনদের মধ্যে, জুলাই সনদের মধ্যে তারা প্রতিজ্ঞা করে নাই, জুলাই সনদের উপরে তারা শপথ গ্রহণ করে নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা দুঃখের বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা দেশটার প্রতি ভালো কিছু করার তৌফিক দান করুক মানুষদেরকে। যত আমার মাঝে মাঝে ভাবনা আসে, এই যে ঋণ খেলাপিগুলা যে গেল, এত হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, তারা টাকাগুলো আনবে কই থেকে? তারা টাকাগুলো কীভাবে পরিশোধ করবে? আমাদের জনগণের টাকা দিয়ে না তো। যাক, অনেকগুলো কথা বললাম, অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে রেখে গেলাম। আল্লাহ দেশের জন্য ভালো কিছু করুক, সেই কামনা করি, সেই দোয়া করি। আল্লাহ প্রবাসীদের জীবনটা সহজ করার মতো একজন প্রতিনিধি দান করুক, যে প্রতিনিধির মাধ্যমে আমাদের এনআইডি থেকে শুরু করে বিদেশ আসা পর্যন্ত যে ঝামেলাগুলো পোহাতে হয় এবং যে পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, সেই পরিমাণের অর্থ যেন আর ব্যয় না করতে হয়। এমন একজন প্রতিনিধি আসুক যিনি কিনা সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান, দেশটাকে সুন্দরভাবে চালাক। বর্তমানে আমি তবুও প্রত্যাশা করি যে তিনি ভালো কিছু করবেন, আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।